8 থেকে 80 রামায়ণ জানে না এমন লোক ভারতে কেন, মহাভারতেও একটাও নেই। কিন্তু রামায়ণের সব কাহিনী কি আমরা জানি? রাম রাবণের যুদ্ধ তো হলো, কিন্তু তারপর কি হলো? কোথায় হারিয়ে গেলেন রাম, সীতা আর হনুমান? আজ এত বছর পর কোথায় পাওয়া গেল রামের আংটি? এমন কি রহস্য লুকিয়ে আছে এর মধ্যে, যার জন্য ঘর ছাড়তে হলো পাঞ্চজন্যকে? এই সকল প্রশ্নের উত্তর রয়েছে আমাদের আজকের গল্পে। আপনি যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, দেন প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। খুব শীঘ্রই আমাদের পরিবারকে 10,000 সদস্যের পরিবার করে তুলুন। চলুন তাহলে আর বকবক না করে শোনা যাক আমাদের আজকের নিবেদন। ঐন্দ্রিলা সামন্তর ভাবনায় ও সুকান্ত দাসের কলমে আমাদের আজকের নিবেদন, পাঞ্চজন্যর অযোধ্যা অভিযান। আচ্ছা, তোর কি মনে হয় আংটিটা কত বছর পুরনো হবে তাও? এই রে, কেলো করেছে। আংটি আছে সেটাই তো জানতাম না, তার আবার বয়স বলি কি করে বলতো? বাপন আর মানিক ওদের স্কুলের পিছনের বাগানের অসত্য গাছের তলায় বসে নিজেদের মধ্যে অনেক কথাবার্তা বলছিল। একটু পরেই তাথই আর টুয়া সেখানে এলো। ওদের ওখানে বসে ভীষণ সিরিয়াস হয়ে আলোচনা করতে দেখে একটু অবাক হয়ে গেল টুয়া। কি ব্যাপার বলতো? তোরা আজ এত তাড়াতাড়ি এসে পড়েছিস, তাছাড়া দুজনেই একসাথে? একটা খবর আছে, তোদের জন্যই অপেক্ষা করছিলাম। তুন্না তো মনে হয় এখন আর আসবে না, তাই না? হ্যাঁ, তুন্নার তো সামনেই এইচএস, বাড়ি থেকে এখন ওকে আসতে দেবে না। না না, শুধু শুধু ওকে এখন বাইরে আসা দরকার নেই। তারপর পড়াশোনাতে কোনো সমস্যা হলে তখন কিন্তু সব দোষ আমাদের হবে। হ্যাঁ ভাই, আমাদের যেমন তেমন করে উতরেছে, ওকে আর জোর করার দরকার নেই। যেমন তেমন হয়েছে মানেটা কি? আমাদের সবার রেজাল্ট এইচএসে বেশ ভালোই হয়েছে, না হলে আমরা কলেজে এতজনের মধ্যে অনার্স পেতাম নাকি? তাও আবার সায়েন্স আর কমার্সের সুযোগ পেতাম নাকি? তুন্নার মাথাও বেশ শার্প, ও ঠিক 12-এর পরীক্ষা ভালোভাবে উতরে দিতে পারবে। কিন্তু কি নিয়ে যেন কথা হচ্ছিল? বাপনের হাতে ধরা ছিল একটা আস্ত ঘুগনির বাটি। কোথা থেকে যে এসব ও জোগাড় করে তা ভগবানই জানেন। ঘুগনির বাটি থেকে 1 চামচ ঘুগনি তুলে বাপন বেশ আয়েশ করে খেতে খেতে কথার উত্তর দিল। রামচন্দ্রের আংটি, বুঝেছ? রামচন্দ্রের আংটি নাকি এতদিন পর খুঁজে পাওয়া গেছে, আর তাই নিয়ে আমাদের মানিক তো বেশ চিন্তিত। তাথই আর টুয়া দুজনে ওদের পাশে বসে পড়েছে ততক্ষণে। রামচন্দ্রের আংটি মানে? ব্যাপারটা ঠিক কি বলতো? আচ্ছা, রামচন্দ্রের আংটির গল্পটা মনে হয় তোরা শুনিসনি, আর শুনলেও হয়তো সেভাবে মনে নেই। আসলে আমার মাথাতেও ছিল না, ওই খবরের কাগজে খবরটা দেখার পর থেকে ব্যাপারটা মনে পড়ে গেল। তাই বাপনকে একটু ঝালিয়ে দিচ্ছিলাম আগে, দেখলাম ওর ব্যাপারটা মনে আছে কিনা। তোর কি মনে হয় এসব সত্যি কথা? তা এই এত বছর আগে যদিও সে আংটি থেকেও থাকে, তাহলে এতদিন পর সেটা বেরিয়ে গেল? যত সব বোগাস। আরে আগেও কি বলছে সেটা শুনে নে না, তারপর না হয় বোগাস বলবি। আচ্ছা মানিক, তুই বল। শোন তবে, রামায়ণের গল্প জানে না এমন কেউ কোথাও নেই, কিন্তু রামায়ণ আসলে অনেক বড় একটা কাহিনী। কিন্তু মানে এর মধ্যে অনেক ছোট ছোট ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো আবার মূল কাহিনী থেকে কিন্তু একটু আলাদা। আমরা সচরাচর সেগুলো পড়ি না, কিন্তু এখনকার ঘটনাটা বোঝার জন্য এই ব্যাপারটা না জানলে কিন্তু কোনো মতেই হবে না। শোন, রামায়ণে লঙ্কাকাণ্ডের যুদ্ধের শেষে সবাই অযোধ্যায় ফিরে আসে, কিন্তু তারপর সীতাকে আবার বনবাসে যেতে হয়। সেখানেই ঋষি বাল্মীকির আশ্রমে জন্ম হয় লব ও কুশের, সেখানেই। তো তার অনেক বছর পর ওই আশ্রম থেকে সীতা পাতালে প্রবেশ করেন। এতদূর মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু তারপর রামের কি হয়েছিল সেটা নিয়ে কিন্তু অনেকেরই মনে দ্বন্দ্ব রয়েছে। উত্তর রামায়ণের মতে রামচন্দ্র ঋষি বাল্মীকির আশ্রম থেকে আর অযোধ্যায় ফিরে যাননি।
অযোধ্যার শাসনভার তুলে দিয়েছিলেন তার ভাই ভরতের হাতে। কিন্তু এই সময় রামচন্দ্র কোথায় গিয়েছিলেন সেটা অনেকটাই আধারে রয়েছে। তাই এই সময়টাকে ঘিরে রামচন্দ্র আর হনুমানকে নিয়ে একটা গল্প আছে। তবে মজার ব্যাপারটা কি জানিস? কি? আরে বল না কি। রামচন্দ্র নিজের শেষ যাত্রায় কোথায় গিয়েছিলেন সেই কথা কিন্তু হনুমান নিজেও জানতো না। হ্যাঁ, তাই নাকি? অন্তিম সময় যখন রামচন্দ্র তার শেষ যাত্রায় বেরোবার ইচ্ছে প্রকাশ করেন, তখন হনুমান জানান যে প্রভু আপনি যেখানে যাবেন আমিও সেখানেই যাব। রামচন্দ্র বুঝতে পারেন যে হনুমান তাকে ছেড়ে কোথাও যাবে না, তাই রামচন্দ্র একটা বুদ্ধি বার করেন। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। রামচন্দ্র তখন তার হাতের একটা আংটি মাটির একটা ফাটলের মধ্যে ফেলে দিয়ে হনুমানকে বলেন আংটিটা খুঁজে নিয়ে আসতে। আংটিটা তুলে আনলেই তিনি রামচন্দ্রের সঙ্গে যেতে পারবে। হনুমান নিজের সূক্ষ্ম রূপ ধারণ করে সেই ফাটলের মধ্যে দিয়ে ঢুকে যান আংটি খুঁজতে। সেই আংটি খুঁজতে খুঁজতে তিনি পৌঁছে যান একেবারে পাতালে। পাতালে তার জন্য অপেক্ষায় ছিলেন শেষনাগ। তিনি হনুমানকে দেখে হনুমানের পাতালে আসার কারণ জানতে চাইলে হনুমান জানান তিনি রামচন্দ্রের আংটি খুঁজতে এসেছেন। তার কথায় শেষনাগ হেসে উঠে একটু সরতেই হনুমান দেখতে পান রামচন্দ্রের আংটি পড়ে রয়েছে, কিন্তু সেটা হাতে তুলে পেছনে ফিরতেই দেখেন ঠিক একই রকমের দেখতে অজস্র আংটির একটা পাহাড় হয়ে রয়েছে সেখানে। যা ব্যাং! রামচন্দ্র হনুমানকে মিথ্যে বলেছিলেন? থাক, তুই একটু ধৈর্য ধরে শোন না। এই টুয়া, তুই শেষ কর। না, রামচন্দ্র হনুমানকে মিথ্যে কথা বলেননি। আসলে রামচন্দ্রকে নিজের বিষ্ণু রূপে ফিরে যেতে হতো। অন্যদিকে হনুমান তো চিরঞ্জীবী, তাই তাকে তো পৃথিবীতে থাকতেই হতো। কিন্তু হনুমান তো প্রভুকে ছাড়তে রাজি না, তাই রামচন্দ্র বুদ্ধি করে হনুমানকে লুকিয়ে নিজের বিষ্ণু রূপে ফিরে গিয়েছিলেন। বারবার ত্রেতা যুগে এইভাবেই রামচন্দ্র ফিরে যান। সেই জন্যই পাতালে ওই আংটির পাহাড়টা ছিল। এতটুকুই আমি অনেকদিন আগে দিদার কাছে শুনেছিলাম। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছিস টুয়া। আসলে এগুলো সবই আমাদের কারোর না কারোর মুখে শোনা কিংবা কোথাও থেকে পড়া, তাই এগুলোর সত্যতা সম্পর্কে তেমন কোনো শক্ত প্রমাণ নেই। তাই ঐতিহাসিক চিহ্ন যেগুলো আছে সেগুলো যুগে যুগে বদলেছে অনেক, কিন্তু সেসব আমাদের ভাববার ব্যাপার নয়। আমাদের ভাবার ব্যাপার হলো রিসেন্টলি উত্তরপ্রদেশের অযোধ্যায় এক বাসিন্দা দাবি করেছেন তার বাড়িতে নাকি তার পূর্বপুরুষের রেখে যাওয়া সম্পত্তির মধ্যে তিনি রামচন্দ্রের আংটিটা খুঁজে পেয়েছেন। মানিকের শেষের কথাটা শুনে বাপন, টুয়া, তাথই তিনজনেই কেমন যেন অবাক হয়ে যায়। এতক্ষণ ধরে গাছের একটা ডালে পাশা বসেছিল, এবার সে আস্তে আস্তে ডানা ঝাপটিয়ে নিচে নেমে এসে বসে মানিকের কাঁধের এক পাশে। বাপনের ঘুগনি প্রায় শেষ হয়ে এসেছিল, কিন্তু ওর অন্য মনস্কতার সুযোগে টুয়া সেই ঘুগনির বাটির দিকে যেই হাত বাড়িয়েছে অমনি পাশা একবার ডাক দিল। সঙ্গে সঙ্গে ব্যাপারটা বুঝতে পেরে বাপন এক লহমায় বাটিটা অন্য হাতে সরিয়ে নিয়ে কথা শুরু করল। এই, উনি জানলেন কি করে যে আংটিটা রামচন্দ্রের? আংটিটাতে কি কোনো বিশেষ চিহ্ন ছিল? আচ্ছা, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওরা কি জিনিসটা দেখেছে? না, কেউ দেখেনি, বা বলা ভালো উনি কাউকে দেখাননি। তবে বুঝতে পারছিস তো, এমন একটা জিনিস সত্যিই যদি থাকে তবে সেটা তো জাতীয় সম্পত্তির মধ্যে পড়ছে। আবার ওদিকে বিভিন্ন বেসরকারি কোম্পানি জিনিসটা কেনার জন্য বিশাল দাম হাঁকাচ্ছে, তাই পুরো ব্যাপারটাই একটা টালমাটাল অবস্থায় রয়েছে এখন। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে তুই অদ্ভুত কি দেখতে পেলি? যদি এমনটা হয়েই থাকে তাহলে তো চমকাবার কিছু নেই। হতেই পারে সেই আংটি পরবর্তীকালে ওপরে উঠে এসেছিল, তারপর সেটা অন্য কোথাও অন্য কারোর হাতে গিয়ে পড়েছে। এমন তো অনেক ক্ষেত্রেই হয়। এবার আমার খটকাটা রয়েছে অন্য জায়গায়। দেখ, যদি সত্যি তার কাছে জিনিসটা থাকে তাহলে সে এভাবে সবার সামনে কথাটা বলবে কেন? সোজাসুজি গিয়ে সরকারকে বললেই হতো। আবার জিনিসটা যখন ওনার পরিবারের সম্পত্তি, তাহলে উনি এতদিন ধরে জানাননি কেন? তুই অকারণেই সন্দেহ করছিস মানিক। উনি হয়তো সেই জিনিসটা এতদিন পরে খুঁজে পেয়েছেন। না না, তোরা কথাটা নিয়ে হেলাফেলা করছিস, কিন্তু ইন্সপেক্টর সুন্দরের সাথে কথা বলে আমি আরও একটা ব্যাপার জানতে পেরেছি।
উত্তরপ্রদেশের ওই এলাকাটা কিন্তু বেশ অপরাধ প্রবণ। চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি আরো অনেক ধরনের অপরাধ সেখানে হয়। আর যে লোকটা আংটিটা থাকার দাবি করেছে তিনিও কিন্তু বেশ গোলমেলে লোক। কিন্তু লোকটা এই কাজটা কেন করেছেন সেটাই তো বোঝা যাচ্ছে না। তিনি কিন্তু বাইরে কাউকে, এমনকি রিপোর্টারদের কাছেও পর্যন্ত জিনিসটা দেখাতে চাইছেন না। তার পলিটিক্যাল ও ফিজিক্যাল পাওয়ারও আছে বেশ, তাই কেউ তাকে জোর করে তার কাছ থেকে জিনিসটা বের করতেও পারছে না। তুই মনে মনে কি ভাবছিস বলতো মানিক? দেখ, ওই আংটিটা তার কাছে থাকুক বা না থাকুক, তা নিয়ে তো আমাদের আর কোনো মাথা ঘামাবার দরকার নেই। আছে আছে, একটা লোক একটা মিথ্যে কথা বলে যদি অন্য কোনো একটা উদ্দেশ্য সাধন করতে চায় তাহলে সেটা অন্যায়। তাই সেক্ষেত্রে সেই অন্যায়টা আটকাবার চেষ্টা তো আমাদের সবারই করা উচিত, নয় কি? কিন্তু মানিক, আমরা এখান থেকে অযোধ্যা যাব, তারপর ওদের কাছে জিনিসটা আছে কিনা সেটা খুঁজে বার করব, তারপর তার ইতিহাস মেলাবো। কাজটা কিন্তু সহজ হবে না। মানিক চকিতে তাকিয়ে দেখল তাথইয়ের মুখটা। সে অবাক হয়ে তাকিয়ে রয়েছে মানিকের দিকে। হঠাৎ করে তার মাথায় এমন একটা পরিকল্পনা এলো কি করে, এটাই বোধহয় সবাই ভাবছে। মানিক সামান্য হাসল। দেখ, আমি কিন্তু তোদের যেতে বলছি না। আমার ব্যাপারটা নিয়ে যখন কৌতূহল হয়েছে তখন আমি সেখানে যাব। এবার কি, আমাদের তো এমনিতেই দার্জিলিংয়ে যাওয়ার কথা ছিল, তাই না? তার বদলে না হয় আমি এখন উত্তরপ্রদেশে একটু ঘুরে আসি, ফিরে এসে না হয় কোনো একটা সময় দার্জিলিংয়ে যাওয়া যাবে। তোরা নিশ্চয়ই কয়েকটা দিন ম্যানেজ করে নিতে পারবি। এবার কিন্তু মানিকের কথায় ওরা আরো বেশি চমকে উঠল। তারপর সবাই মিলে হই হই করে তার প্রতিবাদ শুরু করলো। এটা তুই কি বলছিস মানিক? তুই একা অযোধ্যা যাবি? তুই ভাবলি আমরা তোকে একা একা যেতে দেব? আর সেটা কি করে হয় বলতো? মানছি ওখানে তুই আগ বাড়িয়ে কেন যাচ্ছিস সেটা আমরা বুঝতে পারছি না, তাই বলে কি আর তোকে একা আমরা যেতে দেব? তুই আমাকে একবার বল, এরকম কি আগে কখনো হয়েছে? দেখ বাপুন, পাগলামি করিস না। ওখানে আমি কেন যাচ্ছি সেটা কিন্তু আমি নিজেই জানি না। ওখানে গিয়ে আমাকে কি করতে হবে, কিভাবে করব, কোনো বিপদ হবে কিনা, মানে এসব কিন্তু আমি কিছুই জানি না। কিন্তু মানিকদা, তুমি যতবারই একা একা কোথাও গেছো ততবারই বিপদে পড়েছো। তাই তোমার রেকর্ড দেখে তোমায় তো একা ছাড়া যাবে না। পিছন থেকে তুন্নার গলা শুনে ওরা সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে কখন যেন তুন্না এসে দাঁড়িয়েছে। তুন্না আরেকটু কাছে এগিয়ে আসে। দেখো মানিকদা, আমি অনেকটাই শুনেছি, আর খবরের কাগজে খবরটা আমিও দেখেছি। তুমি যখন সেখানে যেতে চাইছো নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ তো আছে, তাই আমরাও তোমার সাথে যাবো। হ্যাঁ, সেটাই ভালো হবে। আমাদের এবারের দার্জিলিং এর প্ল্যানটা বরং তোলা থাক, তার বদলে আমরা উত্তরপ্রদেশ থেকে ঘুরে আসি। রামের আংটি বলে কথা, সে তো আর নেহাত কোনো ছোটখাটো ব্যাপার নয়। আমাদের মিশন সাকসেসফুল হোক আর না হোক, এই ফাঁকে উত্তরপ্রদেশটা একবার ঘুরে আসা যাবে। কিন্তু উত্তরপ্রদেশ তো আর নেহাত কোনো ছোট জায়গা নয়, আর অযোধ্যা তো আর কলকাতা নয় যে সবকিছু আমাদের নখদর্পণে। সেখানে তো আমরা কাউকেই চিনি না। অযোধ্যার কাছে মিনাবাজার বলে একটা জায়গা আছে, সেখানেই লোকটার বাড়ি। খবরে কাগজ থেকে জেনেছি লোকটার নাম হচ্ছে যোগিন্দর সিং। তবে লোকটা কিন্তু বড় অদ্ভুত। খবরের কাগজে যতটা বলেছে তাতে তো আর কিছুই জানা যায়নি তার সম্পর্কে। ওনার বাড়ির যে ছবি আর লোকটার যে ছবি দেওয়া হয়েছে তাতে কিন্তু লোকটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো বলে মনে হচ্ছে না। আর সেখানেই আমার খটকা। এমন একটা লোক যদি ভুয়ো খবর প্রচার করে থাকে আর ভেতরে অন্য কোনো মতলব থাকে, তাহলেই তো সমস্যা। আমাদের একবার সেখানে যাওয়া প্রয়োজন। তবে লোকাল পুলিশের সাহায্য আমরা সবসময় পাবো। ইন্সপেক্টর সুন্দরের সাথে এই ব্যাপারে আমি কথা বলে নিয়েছি, আর আমাদের যাতায়াতের সমস্ত ব্যবস্থাও হয়ে যাবে। বাবাকে বললে বাবাই সব ব্যবস্থা করে দেবে। ট্যুরিস্ট এজেন্সিগুলোর সঙ্গে বাবার খুব ভালো চেনাশোনা রয়েছে। তবে তোরা কিন্তু আরেকবার ভেবে দেখ। আর ভাবার কিছু নেই, আমরা এবার তাহলে রামের জন্মভূমি আর কর্মভূমি ঘুরতে চললাম, ঠিক আছে? রামচন্দ্রের আংটি কিন্তু উদ্ধার করতেই হবে। তোরা সবাই কি বলিস? হ্যাঁ, কিন্তু তার আগে তোমাদের একবার আমার বাড়িতে কথা বলতে হবে। বুঝতেই তো পারছো, সামনে আমার পরীক্ষা এখন। সব ম্যানেজ হয়ে যাবে। তাহলে পাঞ্চজন্য হিপ হিপ হুররে! অযোধ্যা, আমরা আসছি।
দুদিন পর ওরা সবাই বেরিয়ে পড়ল অযোধ্যার উদ্দেশ্যে। প্রথমে কলকাতা থেকে দিল্লি একটা ট্রেনে, তারপর অন্য একটা ট্রেনে ওরা পৌঁছাবে অযোধ্যা। কলকাতা থেকে দিল্লি অবধি সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু দিল্লি থেকে অযোধ্যা যাওয়ার ট্রেনে একটা ঘটনা ঘটল। এই ট্রেনে ওদের পাশে এসে যিনি বসলেন সেই ভদ্রলোককে দেখে স্থানীয় বলে মনে হয়েছিল সবার। তার পোশাক আশাক এবং মুখের ভাব এদিককার লোকেদের মতোই, হাইট বেশ লম্বা, মুখ চোখ রোদে পোড়া। খানিকক্ষণ পরেই ভদ্রলোক নিজে থেকেই টুয়াকে উদ্দেশ্য করে কথাবার্তা শুরু করলেন। আরে ইয়াং জেনারেশন, কি ব্যাপার? এই অফ সিজনে কোথায় যাওয়া হচ্ছে? কলেজ ট্যুর নাকি? এর সঙ্গে স্যার ম্যাডামরা কোথায়? না, আমরা কলেজ ট্যুরে আসিনি, আমরা বন্ধুরা মিলে অযোধ্যা ঘুরতে এসেছি, আর সঙ্গে কিছু কাজও আছে, সেসব মিটিয়ে আবার ফিরে যাব। ভদ্রলোক এই কথা শুনে হঠাৎ কি যেন ভাবলেন, তারপর সামান্য হাসলেন। আরে এ লড়কি তো সিরিয়াস আছে। তা তোমাদের দিকে তো এদিককার লোক মনে হচ্ছে না, তো আসছো কোথা থেকে? আমরা কলকাতা থেকে আসছি, অযোধ্যাতে একটা জরুরি কাজ আছে, সেই জন্যই যাচ্ছি। এবার কিন্তু লোকটার মুখ কেমন হা হয়ে গেল। তিনি একটু অবাক হয়ে দেখলেন সবাইকে। কলকাতা থেকে অযোধ্যা, ইতনা দূর? তোমাদের কি কাজ বলে তো? তোমরা তো সব 18 কি 19-এর ছেলে ছোকরা, বাচ্চাই বলা যায়। তোমরা কি করবে? কিছু একটা আনহনি হলে তখন কে সামলাবে তোমাদের? আপনি আমাদের চেনেন না, আমরা পাঞ্চর জন্য কলকাতায় এর আগে আমরা বেশ কয়েকটা কেসে পুলিশকে সাহায্য করেছি, তাই আমাদের নিরাপত্তা নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না। অযোধ্যায় পৌঁছে সেখানকার পুলিশের সাহায্য আমরা পাবো, সমস্ত ব্যবস্থা কলকাতা থেকেই করা আছে। হ্যাঁ, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন সেটা তো বললেন না। আমি আয়ারদামেই থাকি, সরেজু নদীর ধারেই আমার বাড়ি। একটা কাজে দিল্লি গেছিলাম, আব ফিরছি। তো তোমরা তো তাহলে বেশ চালাক লড়কি, তাই এবারও কি পুলিশের কোনো কাজেই এখানে এসেছো? হ্যাঁ, একটা কাজের জন্যই এসেছি, তবে কাজটা কি সেটা এখন বলা যাবে না। আশা করি বুঝতে পারছেন, নিজেদের সেফটির জন্যই ব্যাপারটা একটু গোপন রাখতে হচ্ছে আর কি। ভদ্রলোক আর কিছু বললেন না, কিছুক্ষণ জানালার দিকে তাকিয়ে রইলেন। খানিকক্ষণ বসে থাকার পর চলন্ত ট্রেনেই অন্যদিকে চলে গেলেন একবার, তারপর আবার একটু পরেই ফিরে এলেন। ওরা 5 জন পাশাপাশি বসেছিল। পাশা যে কোথায় ছিল সেটা কিন্তু কেউ জানে না। দিল্লি থেকে ট্রেনে ওঠার পর পাশাকে কেউ একবারের জন্যও দেখেনি, কিন্তু ওরা বুঝতে পারল কেউ যেন ওদের ফলো করছিল। মানিক এক ফাঁকে ওদেরকে সব বুঝিয়ে বলে দিয়েছিল। শোন, আমরা যে এখানে এসেছি সেই কথা যেন কেউ জানতে না পারে। তাছাড়া ইন্সপেক্টর সুন্দর আমাদের বলেই দিয়েছেন আমরা এখানে সরকারি গুপ্তচর হিসাবে কাজ করব। হ্যাঁ, ওই ভদ্রলোককে পরিচয়টা দিয়ে রাখলাম যাতে উনি আমাদের পিছু নিতে সাহস না পান। দেখতে দেখতে ওরা এসে পড়ল অযোধ্যা স্টেশনে। স্টেশনে নামতেই সবাই দেখতে পেল পাশা ঠিক এসে বসে আছে তাদের অপেক্ষায়। সত্যি ও যে কিভাবে ওদেরকে ফলো করে তা ওই জানে। স্টেশনে তাদের জন্য একটা গাড়ির ব্যবস্থা করা ছিল। স্থানীয় পুলিশ ইন্সপেক্টর গোবর্ধন সে ব্যবস্থা করে রেখেছিলেন। সেই মতোই ওরা পৌঁছালো একটা আস্তানায়। কলকাতা থেকেই ঠিক হয়েছিল ওরা পৌঁছানোর পর অপেক্ষা করবে ইন্সপেক্টর গোবর্ধনের আশায়। তাই ওদের জন্য একটা ছোট্ট ঘর ভাড়া করে রেখেছেন আর একটা কাজের লোকের ব্যবস্থাও করে রেখেছেন। ওরা নির্দিষ্ট আস্তানায় গিয়ে পৌঁছাতেই সেই কাজের লোক চলে গেল ইন্সপেক্টর গোবর্ধনকে খবর দিতে। ওহ, আচ্ছা, এদিকটা বেশ গরম, তাই না? কলকাতার দিকে কিন্তু এতটা গরম নেই। হ্যাঁ, এদিকটা এরকমই, দিনের বেলায় বেশি গরম, রাতের বেলায় বেশি ঠান্ডা। সেসব নিয়ে এখন ভাবলে হবে না। গোবর্ধন বাবু এলে আমরা সোজা চলে যাব ওই যোগেন্দ্র সিং এর বাড়ির আশেপাশে। সেখান থেকে যেভাবে হোক আসল খবরটা খুঁজে বার করতে হবে। এই তোরা সব সাবধান, কিন্তু ঘর থেকে অকারণে কেউ বেরোবি না, আর ওই কাজের দাদা ছাড়া বাইরের কারোর সঙ্গে একদম কথা বলবি না। বাকি সবাই মানিকের কথা চুপ করে শুনলেও বাপন অনেকক্ষণ ধরেই উসখুস করছিল। মানিক, আমাকে একটা কথা বলতো ভাই।
তোর কি সত্যি মনে হয় ওই লোকটার কাছে ওই রামের আংটিটা রয়েছে? আমার মনে হয় লোকটার কাছে সেই আংটিটা নেই, কিন্তু লোকটা কেন এতটা মিথ্যে কথা বলছে তার পেছনে কোনো কারণ আছে কিনা সেটাই আমি জানতে চাই। কিন্তু গোবর্ধন বাবু না আসা পর্যন্ত আমরা এখানে কি করব? আর তাছাড়া আমাদের সঙ্গে যা খাবার ছিল তাও তো শেষ হয়ে গেছে। হ্যাঁ সেই তো, তুই যখন আগে থেকেই বুঝতে পারছিস যে আংটির ব্যাপারটা ভুয়ো, তাহলে আবার এই সমস্ত সুস্থ শরীরকে ব্যস্ত করার কোনো মানেই হয় না বাপু। না, আমি শিওর নই। মানিকের কথা আর শেষ হলো না, তখনই ঘরের দরজায় ধাক্কা পড়ল। বাইরে থেকে ওই কাজের লোকটি ওদের জন্য খাবার নিয়ে এসেছে জানাতেই ওরা দরজা খুলে দিল। সবার বেশ খিদে পেয়েছিল, তাই ওরা আর দেরি না করে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে কোনো রকমে একটু রেস্ট নিতে লাগলো। মানিকবাদের সবাই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মানিক জেগে রইল। সে জানতে পারল গোবর্ধন বাবু সন্ধ্যের দিকে আসবেন। মানিক এই সময় তার পিঠের ব্যাগটা খুলে বসল, সেখান থেকে একটা বিশাল বড় ম্যাপ বার করল। ম্যাপটা গোটাটাই কেবলমাত্র উত্তরপ্রদেশ রাজ্যে, কিন্তু সেটা আশ্চর্য নয়। আশ্চর্য ব্যাপার হলো ম্যাপটা এখনকার ভারতবর্ষের ম্যাপ নয়, কম করে 400 থেকে 500 বছর আগের উত্তরপ্রদেশের একটা ম্যাপ। এই সময় হঠাৎ পাশা ডানা ঝাপটে এলো তার কাছে। মানিক ওর গায়ে হাত বোলাতে বোলাতেই আনমনে ঝুঁকে পড়ল ম্যাপটার ওপর। আর বেশ কিছু সময় পর যখন সে মাথা তুলল, তখন তার চোখগুলো জল জল করছে। দেখো মানিক, তোমাদের কথা আমি ইন্সপেক্টর সুন্দরের কাছ থেকে অনেক শুনেছি। তোমরা এমন অনেক কাম করেছো যা পুলিশ আসানিসে করতে পারবে না। তবে এটা কিন্তু কলকাতা না, হ্যাঁ, এটা ইউপি। এখানে দিন দুপুরে খুন যখন ডাকাতি হওয়াটা খুব কমন ব্যাপার। এখানে তোমাদের একটু সাবধানে থাকতে হবে। আর তুমি যেটা বলছো যে ওই লোকটা মিথ্যে কথা বলছে, সেটা আমাকে বি লাগে। তবে ও লোকটার পেছনে অনেক বড় বড় নেতার হাত রয়েছে, তাই ডিরেক্টর এগেনস্টে কিছু করার পাওয়ার আমার নাই। লোকটা যে অনেক ক্রাইমের সাথে কানেক্টেড ও মুঝে পাতা হ্যায়। কিন্তু গোবর্ধন বাবু, লোকটা হঠাৎ এরকম একটা দাবি করছে কেন? দেখো, এখানে সামনে ইলেকশন আসছে, আর ওই যোগেন্দ্র সিং ইলেকশনে লড়তে পারে বলেও আমি শুনেছি। হতে পারে গোটা ব্যাপারটা একটা ফলস ক্লেম। ও এটা করছে যাতে সবার নজর তার দিকে গিয়ে পড়ে, আর সেই ফাঁকে ওই রিলিজিয়নের ব্যাপারটা কাজে লাগিয়ে ইলেকশনে কিছু একটা করতে পারে। মানে আপনি বলতে চাইছেন গোটা ব্যাপারটাই ইলেকশনের জন্য? পুরো ব্যাপারটা একটা পলিটিক্যাল খেলা, তাই তো? मुझे भी वही लगता है मानिक। वैसे भी तो আর কিছু বলে আমার মনে হয় না। না হলে যদি ওই রিংটা তার কাছে থাকতো, তাহলে সেটা রিপোর্টারদের দেখাতো, তো প্রবলেম কিছু তো ছিল না। আর যদি তার কাছে সেটা থেকেও থাকে, তাহলে সেটা তাকে দিয়ে দিতে হবে, কারণ ওটা ন্যাশনাল প্রপার্টি। আমারও এমনটা মনে হয়েছিল গোবর্ধন বাবু। তাহলে কি শুধু শুধু এত দূর এলাম? ইন্সপেক্টর সুন্দরও আমায় এই কথা বলেছিল। শুধু শুধু তোমাদের দূরে পাঠাতে চাইছিল না, কিন্তু আরেকটা ব্যাপার হতে পারে। হয়তো সত্যি তার কাছে ওই রিংটা আছে, আর সে হয়তো ওই ব্ল্যাকে অন্য কাউকে সেল করার ধান্দা আটছে। যদি এরকম হয় তাহলে তো তাকে আটকাতে হবে। তাই তোমাদের এখানে আসা, ওই যোগেন্দর সিং বেশ পৌঁছা হুয়া ক্রিমিনাল আছে। ওর বাড়িতে এমন কিছু কাজ হয় যেটা সোসাইটির জন্য ভালো নয়। লোকটাকে কাস্টাডিতে নেবার জন্য শক্ত কোনো এভিডেন্স খুঁজে পাওয়া দরকার। তাই আমাদেরকে হেল্প করার জন্য তোমাদেরকে ডেকে পাঠানো। লোকে দেখলেই বুঝতে পারবে তোমরা বাইরের ছেলে মেয়ে। সবাই ভাববে তোমরা ট্যুরিস্ট, তাই তোমাদের পক্ষে খবরটা বার করাটা অনেক আসান হয়ে যাবে। সোসাইটির জন্য খারাপ মানে নিশ্চয়ই কোনো অপরাধ। তো কেমন অপরাধ? অযোধ্যা, লখনৌ, কানপুর
আর আশেপাশের বেশ কিছু জায়গা থেকে দামি দামি জুয়েলের মূর্তি চোরা পথে চালান হয়। আমাদের ধারণা এই মূর্তি এসে জমা হয় ওই যোগেন্দর সিং এর বাড়িতে। ওই ব্যাপারটা থেকে সবার নজর এড়িয়ে যাওয়ার জন্য সে এমনটা কথা বলছে, যাতে এটা নিয়ে সবাই ব্যস্ত হয়ে থাকে আর আমরা পুলিশেরা চাপে পড়ে যাই, ওর বাড়ি যাতে সার্চ করতে না পারি, আর তার জন্য জনতার অ্যাটেনশন নিচ্ছে। এখন আমরা কিছু করতে গেলে পাবলিক আমাদের ওপর প্রেশার ক্রিয়েট করবে, সেই ফাঁকেও নিজের কাজ করে সরে যেতে পারবে। এর মধ্যে তার বাড়িতে অনেকেরই রিংটা দেখার জন্য ভিড় হয়েছে, সেই ফাঁকে তার নিজেরও লোকও আসছে যারা তার সঙ্গে ওই মূর্তির চোরা চালানের কারবার করে। এর মধ্যে দিয়ে সে আসানিসে মূর্তি পাচার করছে, আর সেটা কেউ বুঝতেও পারছে না। এত বড় একটা প্ল্যান, কিন্তু আমরা তো এইসব কিছুর জন্য প্রিপারেশন নিয়ে আসিনি। हम लोग भी नहीं सोचे थे, বাট লাস্ট 2 মান্থ ধরে এদিকে চুরি চাকারি হঠাৎ করেই বেড়ে গেছে। এমনকি বড় বড় পয়সাওয়ালা লোকেদের বাড়ি থেকে অ্যান্টিক জিনিসপত্র রাতের অন্ধকারে ডাকাতি হয়ে যাচ্ছে। এই সব কিছুর সাথে কোনো না কোনো ভাবে যোগেন্দর সিং কিংবা ওর দলবলের হাত আছে। মানিক, তুমি এক কাম কর सकते हो, अगर तुम चाहते हो तो এই গোটা ব্যাপারটায় একটা খোঁজ খবর চালাতে পারো, তবে সাবধান। এখানে বিপদ পদে পদে অপেক্ষা করতে থাকে। সে বিপদ তো সব জায়গাতেই আছে, আর আমরা তাই তো এখানে এসেছি, যাতে বিপদ আর বাড়তে না পারে। বেশ কালো করে সন্ধে নেমেছে। মানিক আর গোবর্ধন বাবু তাদের ভাড়ার বাড়িটা থেকে একটু বাইরে বেরিয়ে এসে একটা ফাঁকা জায়গায় কথা বলছিলেন। যে কাজের দাদা ওদের ওই ঘরে থাকতে দিয়েছিল এবং সমস্ত ব্যবস্থা করেছিল, সেও একপাশে দাঁড়িয়েছিল। সেও আসলে পুলিশেরই লোক। আচ্ছা স্যার, তাহলে আমি এখন চলি। বাকি বন্ধুদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। আমরা কি প্ল্যান করলাম সেটা আপনাকে কাল সকালে জানাবো। বেশ, তুমি তোমার সুবিধা মতো জানিও। তোমাদের এখানে কেউ চেনে না, তাই তোমরা যে খবর বার করতে পারবে সে খবর পুলিশ কিংবা অন্য কেউ বার করতে পারবে না। আমি তোমাদের প্ল্যানের জন্য ওয়েট করব, তবে যা করবে সেটা একটু জলদি করো। হ্যাঁ, আমরাও জানি না আমাদের হাতে এক্স্যাক্টলি কতটা সময় আছে। ইন্সপেক্টর গোবর্ধন চলে যেতেই মানিক সেই কাজের দাদার সঙ্গে তাদের ঘরের দরজার কাছে এসে পড়ল। কিন্তু এসেই ওরা চমকে উঠল। ঘরের দরজা খোলা, ভেতরটা অন্ধকার হয়ে এসেছিল বলে ঘরের ভেতর আলো জ্বালিয়ে রেখে ওরা বাইরে গিয়েছিল, কিন্তু এখন ঘরের ভেতর অন্ধকার। ব্যাপারটা দেখে মানিকের মনটা কেমন যেন কুঁ ডাকল। কাজের দাদা 2 পা এগিয়ে গিয়ে চিৎকার করে উঠল। সে কেমন যেন ভয় পাওয়া গলায় সামনের দিকে আঙুল দেখালো। মানিক এগিয়ে গিয়ে সেদিকে তাকাতেই দেখতে পেল ঘরের মেঝেতে ওদের ব্যাগপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, যেন কেউ সেগুলো খুলে কিছু একটা খোঁজার চেষ্টা করেছে। ঘরে ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট। মানিক বুঝতে পারল ঘরের মধ্যে এখন কেউ নেই। সর্বনাশ, একটু আগেই তো সবাই ঘরে ছিল, তাহলে গেল কোথায়? কাজের লোকটি কিছুই বলতে পারল না। এদিক ওদিক সামান্য খোঁজাখুঁজি করে সে সোজা চলে গেল থানার দিকে। ওরা কেউ মোবাইল ইউজ করতে পারবে না, ওপর মহলে নিষেধ আছে। আসলে সরকার পক্ষ চায় না কেউ ঘুণাক্ষরেও জানতে পারুক তাদের আসল অভিসন্ধি। মানিক খালি ঘরের মধ্যে বসে ভাবতে লাগলো এখান থেকে বেরিয়ে যাওয়ার আগের কথাগুলো, আর ঘরের মধ্যে খুঁজতে লাগলো এমন একটা সূত্র যেটা দিয়ে অন্তত এটা বোঝা যাবে ওরা কোথায় গিয়েছে। ঠিক তখনই মানিক ঘরের টেবিলের নিচে একটা কাগজ দেখতে পেল। তাতে লেখা আছে মাত্র 2টো লাইন, ইংরেজি অক্ষর, কিন্তু হিন্দি ভাষার উচ্চারণে সেখানে লেখা রয়েছে, राम जी का अंगूठी लेके तुम लोगों का क्या काम? बहुत तेज समझते हो अपने आप को। ये कलकत्ता नहीं अयोध्या है, अयोध्या। अभी से संभल जाओ, वरना बाद में पछताने का मौका भी नहीं मिलेगा। মানিক অনেকক্ষণ ধরে বারবার লেখাটা পড়ল। তারা এখানে কেন এসেছে, কখন এসেছে, সে কথা একমাত্র জানত গোবর্ধন বাবু। তিনি যখন এতটা গোপনে সব কাজ করেছেন তখন তিনি নিশ্চয়ই কাউকে বলেননি। তাহলে আর কে করতে পারে এই কাজ?
ভাবতে ভাবতেই তার মনে পড়ে গেল ট্রেনে সেই লোকটার কথা। ওদের সাথে এসে আলাপ করেছিল ওই লোকটা, এবং ওরা যে একা একা অযোধ্যা যাচ্ছে সে নিয়ে দুশ্চিন্তাও দেখিয়েছিলেন তিনি। মানিক ইচ্ছে করেই তাকে নিজেদের পরিচয় দিয়ে দিয়েছিল, যাতে এদিকটাই সহজে কেউ ওদের পেছনে লাগতে না পারে। কাজটা যে সে ঠিক করেনি সেটা এখন বুঝতে পেরেছে। কিন্তু তাহলে কি মোহনবাবু? কিন্তু তিনি কেন এভাবে কিডন্যাপিং করাবেন? তার উদ্দেশ্যটা কি? এই সবই ভাবছিল সে। ঠিক তখনই তার চোখে পড়ল দরজার কাছে কি যেন একটা পড়ে আছে। একটু এগিয়ে যেতেই বুঝতে পারল সেটা আর কিছুই নয়, হালকা শুকিয়ে আসা মানুষের রক্ত। তাহলে কি বাকিদের কোনো ক্ষতি হলো? কারোর কি জখম লেগেছে? কিন্তু পাশা কোথায় গেল? পাশাকে ধরা তো এত সহজ নয়। তাহলে কি পাশা ওদের পিছু নিয়েছে? কিন্তু পাশা এই অজানা অচেনা জায়গায় কি খুঁজে বার করতে পারবে ওদের? বারবার মানিকের মনে হচ্ছিল সামান্য একটা আংটির কথা শুনে এত দূর দৌড়ে আসাটা ঠিক হয়নি। গোবর্ধনবাবু আগেই বলেছিলেন জায়গাটা ভালো নয়, মানুষের মারা যাওয়া এখানে রোজকার ব্যাপার। ওরা সবাই ঠিক আছে তো? মানিক গোবর্ধন বাবুর সাথে চলে যাওয়ার পর তারা ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়েছিল। বাপন, টুয়া, তুন্না আর তাথই ঘরের মধ্যে বসেছিল। বাইরে থেকে হঠাৎ দরজায় ধাক্কা পড়ায় ভেতর থেকে বাপনই কথা বলেছিল। কন হ্যাঁ? আগে আমি শিবানন্দ। আমাকে গোবর্ধন বাবু পাঠিয়েছেন। আপনাদের যে দোস্ত গোবর্ধন বাবুর সাথে গিয়েছেন, তিনি আপনাদেরও নিয়ে যেতে বললেন। কি একটা দেখাবেন বলে আপনাদের খুঁজছেন। হ্যাঁ, কিন্তু আমাদের যে গোবর্ধন বাবু ঘর থেকে বেরোতে বারণ করেছিলেন। তার জন্যই তো উনি আমাকে এখানে পাঠিয়ে দিলেন। বললেন কি, যা শিবানন্দ, বাকি চারজনকে নিয়ে এখানে আয়। তাছাড়া আপনাদের যে আরেক দোস্ত আছে না, তিনিও তো বাবুর সাথে গাড়িতে বসে রয়েছে। আপনারা জলদি বেরিয়ে আসেন। জলদি গেলে জলদি ফেরা যাবে। এদিকে রাত কা টাইম বহুত ঠান্ডা। তাড়াতাড়ি কম রোশনিতে সব দেখাতে হবে তো। আর কাউকে তো জানানো যাবে না যে আপনারা কারা। সবাই একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে। কেউ কিছুই বুঝতে পারছে না। বাপন উঠে গিয়ে দরজার কাছে দাঁড়ায়। পিস্তলটাও মানিক নিয়ে গিয়েছে। ঘরের মধ্যে একমাত্র পাশা রয়েছে। কিন্তু যদি তেমন কোনো বিপদ হয়, পাশা কি এখন কিছু করতে পারবে? তাও এমন অচেনা জায়গায়। বাপন দরজাটা কোনো রকমে খুলতেই হুড়মুড় করে ঘরের ভেতরে এসে ঢুকল ৩-৪ জন। ঘরে ঢুকেই তারা সোজা এগিয়ে গিয়ে বাপনের মুখ চেপে ধরল। মুহূর্তের মধ্যে বাপন পুরো ব্যাপারটা বুঝতে পারল। এখন তার মুখের উপর একটা রুমাল চেপে ধরা হয়েছে, আর তাতে ক্লোরোফর্ম রয়েছে। বাকিদের অবস্থা কি হয়েছিল তা দেখার জন্য বাপনের হুঁশ আর বাকি রইল না। তবে সবটাই বুঝতে পেরেছিল পাশা। খোলা দরজা দিয়ে পাশা একজনের উপর ঝাঁপিয়েও পড়েছিল। একটা চাপা গোঙানির শব্দ করে লোকটা ছটফট করছিল বটে, কিন্তু তার আগেই পাশা উড়ে বাইরের দিকে চলে গিয়েছিল, কারণ বাকি লোকগুলো ততক্ষণে বাপনদেরকে নিয়ে বেরিয়ে গেছে। ওখানকার ঘটনার পর প্রথম জ্ঞান ফিরে এসেছিল টুয়ার। জ্ঞান ফিরে আসাতেই টুয়া বুঝতে পেরেছিল ওদের যেখানে আটকে রাখা হয়েছে অন্ধকার তো নেই, বরং চারপাশে চোখ ঝলসে যাওয়ার মতো আলো রয়েছে। সেই আলোতে টুয়া দেখতে পেল তার ঠিক পাশেই পড়ে রয়েছে বাকি ৩ জন। সবার হাত পা মুখ সবই বাঁধা রয়েছে। তারা পড়ে রয়েছে একটা ঠান্ডা মেঝের এক কোণে। মেঝের এক পাশে ডালা করে রাখা প্লাস্টিকের কিছু একটা। ওদের কান খোলা আছে, তাই কানে একটা অদ্ভুত শব্দ ভেসে আসছিল। কোনো নাম না জানা যন্ত্রের খটখট শব্দ ভেসে এসে লাগছিল ওদের কানে। বেশ কিছুক্ষণ পর একজনকে আসতে দেখা গেল তাদের দিকে।
একটা লোক, পরনে একটা সাদা রঙের জামা আর নিচের দিকে ফতুয়া ধরনের কিছু একটা। লোকটা এগিয়ে এসে ওদের মুখের উপর ঝুঁকে অদ্ভুতভাবে হাসতে লাগলো। কলকাতা থেকে এখানে এসে আমাদের সাথে পাঙ্গা নেবে ভেবেছিল। সব কটাকে औकात দেখিয়ে দেব। এখনো একটা বাকি রয়েছে না, ওটাকে ধর। তারপর 5টাকে একসঙ্গে মেরে सरस्वती भासिए देव। जानकी माँ की सौगंध। जा सब जा, कहीं से भी ढूंढ के लाओ साला उस हरामी को। जाओ। তারপর আর সেই লোকটার কোনো কথা শুনতে পাওয়া গেল না, কিন্তু দুমদাম করে বেশ কয়েকটা পায়ের আওয়াজ পেল টুয়া। সব কথা শুনেও চুপ করে পড়ে রইল সে, কারণ একটা ব্যাপার সে বুঝতে পেরেছে, মানিককে না পাওয়া পর্যন্ত এরা ওদের কোনো ক্ষতি করবে না। লোকটার চলে যাওয়ার শব্দ মিলিয়ে যেতে হঠাৎ করে ঘরের সমস্ত আলো যেন নিমেষেই উভে গেল। তারপরেও বেশ কিছুক্ষণ অপেক্ষা করল টুয়া। তারপর কোনো রকমে শরীরটা টানতে টানতে নিয়ে গেল বাকিদের কাছে। মাথা দিয়ে ধাক্কা মারতে লাগলো বাপনের বুকের কাছে। একটু পরেই বাপনের জ্ঞান ফিরে এলো, কিন্তু মুখ তো বাঁধা, তাই কিছুই বলতে পারছে না সে। একে একে সকলের জ্ঞান ফিরে এলো। ওরা একটা ব্যাপার বুঝতে পারলো, ওদের হাতগুলো পেছনের দিকে কবজির কাছে বাঁধা হলেও আঙ্গুলগুলো কিন্তু খোলা। সেই আঙ্গুল দিয়ে চেষ্টা করলে হাতের বাঁধন খোলা যেতে পারে, কিন্তু খুলতে গিয়ে ওরা বুঝতে পারল দড়ি বড্ড শক্ত, এত সহজ নয় এই দড়ির বাঁধন খোলা। ঠিক তখনই টুয়ার মনে পড়ল ঘরের কোণের দিকে সেই প্লাস্টিক মতন কিছু একটা ছিল, সেখানে যদি কিছু একটা পাওয়া যায়। বাকিরা নিজেদের জায়গায় থাকলেও টুয়া এগিয়ে গেল সেই দিকে। সেই প্লাস্টিকের স্তূপের ভেতর থেকে একটা কাঁচের টুকরো খুঁজে পাওয়া গেল। তারপর সেই কাঁচের টুকরো দিয়ে একে অপরের হাতের বাঁধন কেটে কোনো রকমে উদ্ধার পাওয়াটা ওদের কাছে খুব একটা কঠিন ব্যাপার ছিল না। তবে সেই সমস্ত কিছু করতে গিয়ে বাপনের হাতের কাজটা সামান্য কেটে গিয়েছিল। সবাই মুক্ত হতেই বাপন চাপা স্বরে কথা শুরু করলো। এখান থেকে এক্ষুনি বেরিয়ে পড়লে ঠিক হবে না, বুঝলি? আগে এই জায়গাটার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে, তারপর এখান থেকে বেরোতে হবে। একটা কাজ কর, তুন্না তাথই তোরা দুজন মিলে বাইরে বের হওয়ার রাস্তাটা খুঁজতে থাক, আর আমি আর টুয়া এই জায়গাটার ব্যাপারে খোঁজ খবর নিই। বাইরে বেরোবার রাস্তা পেলেই তোরা আবার এখানে চলে আসবি, বুঝলি? আর যদি এখানে ফিরে আসতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু দুবার ভাববি না, সোজা বেরিয়ে যাবি। বেরিয়ে এমন কাউকে জোগাড় করবি যারা আমাদের সাহায্য করতে পারে। ওরা দুটো দলে ভাগ হয়ে গেল। তাথই আর তুন্না গেল বাইরের বেরোবার রাস্তা খুঁজতে। এদিকে বাপন আস্তে আস্তে এগিয়ে গেল সেই অন্ধকার ঘরের দরজার দিকে। সেই অদ্ভুত শব্দটা ওদের কানে এসে লাগছে তখনও, আর ওখানে এগিয়ে গিয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি মারতেই ওরা যেটা দেখল তার জন্য ওরা মোটেই প্রস্তুত ছিল না। এতক্ষণ ধরে যে শব্দটা ওদের কানে ভেসে আসছিল সেটা আর অন্য কিছু নয়, একটা মেশিনের শব্দ। আর সেই মেশিনে যে কাজ হচ্ছে সেটাও ওরা ততক্ষণে দেখতে পেয়েছে। এই মেশিনে জাল নোট ছাপা হচ্ছে। এদিক ওদিক তাকাতেই বাপন আরও একটা ব্যাপার দেখতে পেল। ওদের থেকে সামনে কয়েক হাত দূরে দাঁড়িয়ে রয়েছে দুজন লোক। মেশিনের কাছে বসে মন দিয়ে কাজ করছে আরও দুজন মানুষ। ঘরের এক পাশে মেঝের উপর জাল নোটের বান্ডিল ছড়িয়ে রয়েছে, তবে অন্য পাশে বেশ কিছু ম্যানিকুইন রয়েছে। দেখতে অনেকটা খেলনা পুতুলের মতো হলেও আকারে বেশ বড়। চারপাশে তাকিয়ে ওরা আর কোনো যন্ত্র দেখতে পেল না। বাপন মুহূর্তের মধ্যে ব্যাপারটা ভেবে নিল। দেখ টুয়া, ওখান থেকে দুটো ম্যানিকুইন তুলে নিয়ে যদি একবার লোকগুলোর মাথায় মেরে ওদের হাত থেকে বন্দুকগুলো কেড়ে নেওয়া যায় না, তাহলে এখান থেকে বেরোতে পারাটা খুব একটা কঠিন কাজ হবে না, কিন্তু কি বলিস? ব্যাস, তাহলে দেরি কিসের? চল লেগে পড়ি। যেমন কথা তেমন কাজ। চারপাশ একবার ভালো করে দেখে নিয়ে বাপন আর টুয়া আস্তে আস্তে তৈরি হতে লাগলো এক ঝটকায় ওই মূর্তিগুলোর দিকে দৌড়ে যাবার জন্য।
অন্যদিকে সেদিন রাতেই গোবর্ধনবাবু মানিককে নিয়ে বেরিয়ে পড়েছিলেন। গোবর্ধনবাবু বুঝতে পেরেছিলেন যদি ওদের চারজন কোনো কারণে নিরুদ্দেশ হয়ে থাকে তাহলে তাদের রেপুটেশন খোয়ানোর ভয় রয়েছে। রাতের মধ্যে যদি তাদের খুঁজে বার করা না যায় তাহলে বিপদ আরও বাড়তে পারে। এদিকে ওই চারজনকে তিনি খুঁজবেনই বা কোথায়? জিপে উঠে মানিককে অনেক বেশি স্বাভাবিক মনে হলো। তার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে সে নার্ভ কন্ট্রোল করে ঠান্ডা মাথায় কিছু একটা ভাবছে। ট্রেনে আমাদের সঙ্গে যার পরিচয় হয়েছিল সে বলেছিল তার বাড়ি অযোধ্যার কাছেই, আর সেই যোগেন্দ্র সিং এর বাড়ি মণিপুরে, সেটাও তো অযোধ্যার কাছেই। আমার মনে হয় ওই লোকটার সাথে যোগেন্দ্র সিং এর কোনো না কোনো যোগাযোগ রয়েছে। যেই ওরা শুনেছে আমরা এখানে এসেছি এবং আপনি আমাদের সাহায্য করছেন, ঠিক তখনই আমাদের মধ্যে চারজনকে তুলে নিয়ে গেল। আমি থাকলে বোধহয় আমাকেও নিয়ে যেত। মানিক, আমি সবটাই বুঝতে পারছি। এবার তোমাদের দোস্তদের আমরা ঢুঁড়বো কি করে? তোমার কি কোনো আইডিয়া আছে তারা কোথায় থাকতে পারে? আমাদের সাথে পাশাও এখানে এসেছে। আমার মনে হয় যে কোনোভাবেই হোক ওদের পিছু নিয়েছে পাশা, এবং সে নিশ্চয়ই আমার কাছে ফিরে আসবে, কারণ আমার ট্রেনিংটাই এরকম। সে যেখানেই যাক না কেন সময় সুযোগ বুঝে আমার কাছে ফিরে আসবেই। সে একবার ফিরে এলে ওখানে যেতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু আমার মনে হয় যোগেন্দ্র সিং এর বাড়ি কিংবা তার আড্ডার আশেপাশেই কোথাও ওরা আছে, কারণ যোগেন্দ্র সিং যে মোহন পান্ডের সাথে জড়িত সেটা আমার বারবার মনে হচ্ছে। ইতনা লেট নাইটে যদি আমরা যোগেন্দ্র সিং এর বাড়িতে যাই, লেকিন সেখানে যদি তোমার বন্ধুরা না থাকে তাহলে ব্যাপারটা একদম অন্যদিকে মোড় নেবে। বুঝতেই পারছো, ওই লোকটার অনেক পলিটিক্যাল পাওয়ার। এসব কাজে লাগিয়ে ও হয়তো আমাদের আর ইনভেস্টিগেশনই করতে দেবে না। যোগেন্দ্র সিং তার বাড়িতে তেমন কিছু রাখবে বলে তো আমার মনে হয় না। আচ্ছা, তার কোনো আড্ডাখানা আছে, মানে এমন যেখানে তার কাজকাম চলে? আছে, এখান থেকে বেশ খানিকটা দূরে ওই একটা তার কারখানা আছে যেখানে প্লাস্টিকের পুতুল তৈরি হয়ে। সেখানেই আমাদের নিয়ে চলুন গোবর্ধন বাবু। আমার মনে হয় সেখানে গেলে কিছু না কিছু একটা ক্লু পাবো। ওদের জিপ এগিয়ে যেতে লাগলো। মানিকের মনের ভেতর কেমন একটা অদ্ভুত উত্তেজনা শুরু হয়েছে। বিশেষ করে এই গোটা জায়গাটা ওদের কাছে অচেনা। এখানে আসার প্রথম দিনের মধ্যেই যে এমন একটা সমস্যার মধ্যে ওরা পড়বে সেটা ওরা নিজেরাও ভাবতে পারেনি। ট্রেনের ওই লোকটাকে নিজেদের কথা না বললেই বোধহয় ভালো হতো। কেন যে সে এমন করলো? আসলে অচেনা জায়গা বলে বাঁচার জন্য এমনটা করেছিল, আর সেটাই ওদের কাল হলো। ওদিকে বাপন আর টুয়া এক দৌড়ে ছুটে গেল সেই ম্যানিকুইনগুলোর দিকে। তারপর কোনো রকমে দুজন দু হাতে দুটো ম্যানিকুইন তুলে নিতেই দুজন বন্দুকধারী বেশ চমকে গিয়েছিল, কিন্তু সেই সুযোগটাই ওরা কাজে লাগালো। টুয়া একটা ম্যানিকুইন ছুঁড়ে মারল একজনের মাথায়, বাপন ছুড়ল একজনের হাতে। ততক্ষণে ঘরের মধ্যে মেশিনে কাজ করতে থাকা বাকি দুজন উঠে দাঁড়িয়েছে। বাপন আর টুয়া দুটো বন্দুক কেড়ে নিয়ে তাদের দিকে তাক করল, কিন্তু একই ম্যানিকুইনগুলো মাটিতে আছাড় খেতেই ভেঙে গেল, আর ভেতর থেকে বেরিয়ে এলো হলদেটে কাঁচের মতো দেখতে পাথর। বাপন আর টুয়া কিছুই বুঝে উঠতে পারল না। তারা তখনকার মতো বিস্ময়টা কাটিয়ে নিজেদের লড়াইতে মন দিল। বাপনই প্রথমে এগিয়ে গেল লোকগুলোর দিকে। চুপচাপ বাইরে চল, বেশি নড়াচড়া করার চেষ্টা করলে এক গুলিতে খুলি উড়িয়ে দেবো একেবারে। টুয়া পিছন থেকে বাপনকে কভার করছিল, আর ওখানে যারা কাজ করছিল তাদের কাছে তেমন কোনো অস্ত্র ছিল না মনে হয়। তারা মেশিনে কাজ করার জন্য এখানে এসেছে। ঘরের ভেতর পাহারা দেওয়ার জন্য মাত্র দুজন ছিল, তাই তাদেরকে সহজেই ওরা সরাতে পেরেছে। কুয়াশা মোড়া রাস্তা বেরিয়ে যখন পুলিশের জিপ যোগেন্দর সিং এর কারখানায় পৌঁছালো তখন রাত গভীর। কারখানার সামনে বেশ কয়েকজন বন্দুকধারী লোক ঘোরাফেরা করছে। মানিক বেশ অবাক হয়ে গেল, কিন্তু মুখে কিছু বলল না।
ইন্সপেক্টর গোবর্ধনের পিছু পিছু সে ঢুকল কারখানার ভেতরে। তাদের দেখে দুজন বন্দুকধারী এগিয়ে এলো। क्या हुआ साहब, आप इतनी रात गए इधर? कुछ काम था तो हमें बोल लेते। अरे कुछ खास नहीं, बस रूटीन चेकअप से कल सुबह भी आ सकते हैं चाहे तो, लेकिन आज इधर से गुजर रहे थे तो सोचा आज ही मिल लेते हैं। बड़े साहब तो नहीं है लेकिन छोटे साहब है, उनको बुला दे। नहीं, हम ही चलते हैं, आप थोड़ा ऑफिस दिखा दीजिएगा। বন্দুকধারী লোকগুলো আর কোনো কথা না বলে কারখানার সামনের ফাঁকা জমিটা পেরিয়ে বেশ কয়েকটা গাছে ঘেরা একটা ছোট্ট একতলা ঘরের মধ্যে নিয়ে গেল মানিকদের। সেখানেই মানিকের আলাপ হলো যোগেন্দর সিংয়ের ভাই জলন্ধর সিংয়ের সঙ্গে। अरे राम राम इंस्पेक्टर साहब, इस गरीब खाने में आप, और वो भी इतनी रात गए अचानक। कुछ नहीं, बस रूटीन चेकअप। पर आपके साथ ये नौजवान कौन है? अरे ये तो मेरा भतीजा है, इसको भी पुलिस का काम देखना था तो बस लेके आ गए। इंस्पेक्टर गोवर्धन, आपको तो मालूम है कि यहाँ पर सब आते हैं अपनी मर्जी से, लेकिन जाते हैं हमारी मर्जी से, तो आप ज्यादा बनिए मत। और तू लड़का, तुझको क्या सुइसाइड मिशन खेलना अच्छा लगता है? মানিক হঠাৎ বেশ চমকে যায়। সে এটুকু বয়সেই অনেক গুন্ডা বদমাইশদের দেখেছে, কিন্তু এই লোকটাকে দেখে তার প্রথমবারের জন্য বুকটা কেঁপে উঠেছিল। এর চোখ দেখলে বোঝা যায় মানুষের রক্ত দেখতে এ ভালোবাসে। দয়া মায়ার ছিটে ফোঁটাও বাকি নেই লোকটার মধ্যে। দেখুন, আপনি কি বলছেন আমি জানি না, আমি আপনার নাম আজকে প্রথমবার শুনলাম। আমার সাথে তো আপনার কোনো সম্পর্ক নেই। अरे आछे आछे, रिश्ता तो आछे, नहीं तो इतनी दूर कलकत्ता थे के तू काहे यहाँ पर आया? আমি যেই কারণেই আসি না কেন আপনি বলুন তো, পুতুল তৈরির কারখানার বাইরে বন্দুক হাতে দুজন পাহারাদার কেন? কি এমন মহামূল্য পুতুল বানান আপনারা? হ্যাঁ, নাকি রামের আংটির মতোই মা সীতার শাড়ি, লক্ষণের গামছা এইসবও আছে আপনাদের গুদামে? ए लड़के, जबान संभाल के बात कर, वरना यहीं पे गूंगा बना दूंगा। ए इंस्पेक्टर गोवर्धन, अगर जान प्यारी है तो अभी निकल जाए यहाँ से, और अगर पुलिस पुलिस खेलना है ना तो रुक, तेरा तो पता नहीं पर हमें बहुत मजा आएगा। अरे जलंधर जी, आप तो बेकार में ही गुस्सा हो गए। ठीक है, अभी हम चलते हैं, पर कल सुबह जरूर आएंगे। आपने बड़े भैया को बोल देना। मानिक चलो। কিন্তু স্যার আমরা তো এখানে बोला ना, चलो। ইন্সপেক্টর গোবর্ধন মানিককে আর কোনো কথা বলতে না দিয়ে এক প্রকার হাত ধরে টেনে নিয়ে এলেন জিপের কাছে। তারপর তাকে জিপে ওঠার নির্দেশ দিয়ে নিজে গিয়ে বসলেন ড্রাইভার সিটে। জিপ ছেড়ে দিল। ওই ঘুপচি ঘরের মধ্যে থেকে বাপনরা বাইরে বেরিয়ে আসতেই দেখতে পেল বাইরের দিকে লম্বা বারান্দা, আর সেই জায়গাটায় বেশ কয়েকজন বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে। বাপনদের দেখতে পেয়েই কোনো কিছু না ভেবেই লোকগুলো গুলি চালালো। বাপন আর টুয়া একসাথে এত গুলির আওয়াজে চমকে গেল। ওরা তাড়াতাড়ি একটা থামের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। এরা যেভাবে গুলি চালাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে এদের প্রাণের মায়া নেই। পুলিশও বোধহয় এদের সহজেই কিছু করতে পারে না, না হলে এমনভাবে খোলা জায়গায় বন্দুক হাতে ওরা ঘুরে বেড়াচ্ছে কি করে? হ্যাঁ, আমাদের এখান থেকে প্রথমে কিন্তু বেরিয়ে যাওয়ার রাস্তাটা খুঁজতে হবে। কিন্তু ওরা দলে আমাদের চেয়ে বেশি। যদি টুন্না আর তাথই থাকতো তাহলেও ব্যাপারটা আলাদা ছিল। ওদের কথা শেষ হওয়ার আগেই পেছনের দিক থেকে তাথই আর তুন্না এসে হাজির। টুয়াদি, পিছনের দিকে একটা বেরিয়ে যাওয়ার রাস্তা আছে, কিন্তু রাস্তা খুঁজতে গিয়ে মাঝখানে অনেকগুলো লোক আমাদেরকে আটকে ছিল।
তাদেরকে আমরা একটা ঘরে বন্ধ করে দিয়ে এসেছি, মানে বন্ধ করে রেখেছি আর কি। সেই ঘরটা পেরিয়ে গিয়ে একটু ফাঁকা জমি, তারপরে একটা পাঁচিলটা বেশ উঁচু হলেও সেটা টপকাবার জন্য একটা জায়গা আমরা খুঁজে বার করেছি। কিন্তু ওই লোকগুলোর সঙ্গে এক হাত না লড়ে পালিয়ে যাব মোটেই না। তোরা এগো, আমি আসছি। ওরে আমার গদাধরি ভীম, শোন, এখন মাথা গরম করে কাজ করার সময় নয় টুয়া। এখন আমাদের এখান থেকে বেরিয়ে মানিক এবং গোবর্ধন বাবুকে সমস্ত কথা বলতে হবে, বুঝলি? তারপর পুলিশের সাহায্য নিয়ে আমরা আবার এখানে ফিরে আসব। তখন তুই যত খুশি যুদ্ধ করিস, কেউ বারণ করবে না। বাপন ঠিকই বলেছে, এখন আমাদের প্রথমে এখান থেকে বেরিয়ে যাওয়া দরকার, কারণ যেভাবে ওরা দরজা ধাক্কা দিচ্ছে তাতে ওটা এক্ষুনি ভেঙে পড়বে। আর ওদের সাথে বন্দুকও রয়েছে, আমরা একসাথে দুদিক সামলাতে পারবো না। বাপনের হাতে বন্দুক রইল। বাকিরা তাড়াতাড়ি পেছনের গলির মতো বারান্দাটা দিয়ে বাইরের দিকে বেরিয়ে এলো। বাইরের ফাঁকা জায়গাটায় পা দিয়েই ওরা বুঝতে পারল এটা একটা বড় কারখানা। তার শেষের দিকে এই ঘরটা, সামনের দিকে ফাঁকা জমি। অনেক রাত হয়েছে, আকাশের চাঁদ রয়েছে ঠিকই, কিন্তু কুয়াশায় তার আলো আসছে না। ওরা দৌড়াতে দৌড়াতে বাইরের দিকে সেই পাঁচিলের কাছে এসে পড়ল। এটা পেছনের দিক, তাই বোধ হয় পাহারা কম। তবে দুজন বন্দুক হাতে ঘোরাঘুরি করছে। তারা একটু আড়াল হতেই পাঁচিলের একদম কোণার দিকে একটা খাঁজ দেখতে পেল ওরা। সেই খাঁজ বেয়ে পরপর তিনজন ওপারে গিয়ে নামল। তারপর বাপনও নামল। সবাইকে লুকিয়ে বেশ খানিকটা হেঁটে এগিয়ে গেল ওরা, কিন্তু কোনটা সঠিক রাস্তা সেটা বুঝতে পারছে না। এমন সময় সামনের দিক থেকে একটা গাড়ির আলো এসে ওদের চোখে পড়ল। ওরা দৌড়ে একপাশে যাওয়ার চেষ্টা করতেই মানিকের গলা শুনতে পেল। বাবন দাঁড়া, আমি মানিক, ভয় পাস না। ওরা চারজন যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। এখান থেকে বেরিয়ে ওরা কোথায় যাবে সেটা বুঝতে পারছিল না। ঠিক তখনই মানিক এখানে এসে পড়েছে। ব্যাপারটা যে এতটা কাকতালীয় হতে পারে সেটা ওরা ধারণাই করতে পারেনি। জলদি জিপে ওঠো সব। কি তোমরা রাইফেল কোথায় পেলে? ওরা সমস্ত কথাই খুলে বলল, কিন্তু বাপন হঠাৎ কি একটা যেন ভাবল। কিন্তু পাশা কোথায়? এত কিছু হয়ে গেল, তার মধ্যে পাশাকে কোথাও দেখতে পেলাম না তো। আমাদেরকে যখন তুলে আনছে পাশা তো তখন আমাদের সাথেই ছিল, তারপর তো আর ওকে দেখতেও পাইনি। পাশা? আরে পাশা তো রয়েছে। পাশা আমাদের লক্ষ্য করে এখানে এসে পড়েছিল। নেহাত এই জায়গাটা ও অচেনা ওর, তাই উড়ে গিয়ে ও মানিকদাকে খবর দিতে পারেনি। আমরা যখন বাইরে বেরিয়ে পালাবার রাস্তা খুঁজছি তখন পাশায় আমাদের পালাবার রাস্তা দেখিয়ে দিয়েছিল। তোদেরকে বললো যে পাশা আমাকে খবর দেয়নি? হ্যাঁ, এটা ঠিক যে ও আস্তানায় ফিরতে পারেনি, কিন্তু ও এই বাইরে অপেক্ষা করছিল। আমি যখন জলন্ধর সিং এর সঙ্গে কথা বলে বেরোচ্ছি তখনই পাশার ডাক শুনতে পেলাম। তারপর ওর দেখানো রাস্তা ধরেই আমরা এখানে এগিয়ে আসছিলাম, তখনই তোদেরকে দেখতে পেয়ে গেলাম। তোমরা সেফলি ফিরে এলে, না হলে গোটা ব্যাপারটা আমরা কখনোই জানতে পারতাম না। এটা বাইরে থেকে একটা পুতুলের কারখানা, কিন্তু এই কারখানার ভেতরে এমন সব কাজ হয় সেটা আমরাই জানতাম না। আশেপাশে কোথাও কোনো ঘরবাড়ি নেই, তাই ভিতরের ব্যাপার চট করে বাইরে কেউ জানতে পারতো না। ওয়েল ডান পাঞ্চের জন্য। এই এত সবের মাঝে তোদেরকে একটা কথা বলতেই ভুলে যাচ্ছিলাম। আমরা যখন ভেতরে ম্যানিকুইনগুলো নিয়ে মারামারি করছিলাম তখন একটা ম্যানিকুইন ভেঙে তার ভেতর থেকে অনেক হলুদ রঙের কাঁচের মতো পাথর বেরিয়ে এসেছিল। তখন তো খেয়াল করার সময় ছিল না, কিন্তু এখন মনে হচ্ছে কি জানিস, ওই পাথরগুলো খুব দামি কোনো পাথর না হলে ওভাবে লুকিয়ে রাখবে কেন? তার মানে আমার ধারণাটাই ঠিক। কি ধারণা? গোবর্ধন বাবুর সাথে কথা হওয়ার আগে তোরা যখন সবাই ঘুমোচ্ছিলি তখন আমি এই এলাকার একটা পুরোনো ম্যাপ নিয়ে একটু পড়াশোনা করছিলাম। সেই ম্যাপের মধ্যেই দেখছিলাম যে 100-200 বছর আগে এই নির্দিষ্ট এলাকাটার নিচেই একটা হীরের খনি থাকার সম্ভাবনা দেখা গিয়েছিল, কিন্তু তারপর ইতিহাস ঘেঁটে আর কিছুই জানতে পারিনি।
আমাদের দেশের সরকার বাহাদুরও হয়তো কোনো কারণে সেই জায়গায় আর খনির সম্ভাবনা আর খুঁটিয়ে দেখেনি। এখন মনে হচ্ছে ওই যোগেন্দর সিং আসলে সেই খনিটাই খুঁজে পেয়েছিল। এ ভাই, তুই কি বলছিস? আমরা হীরের খনির ওপর দাঁড়িয়ে, হ্যাঁ, হীরে নিয়ে মারামারি করে এসেছি? শিওর হয়ে বলতে পারবো না, সেটা পারবেন গোবর্ধন বাবু। তবে এটা আমার একটা ধারণা মাত্র। আশা করছি কাল সকালেই সবটা পরিষ্কার হয়ে যাবে। পরদিন সকালে পুলিশ সেই কারখানা চেক করে এবং সেখান থেকে জাল নোট ছাপাবার মেশিন কয়েকটা পাওয়া গেলেও জলন্দর সিং বা যোগেন্দর সিংকে আর পাওয়া গেল না। তবে পুলিশ বেশ খানিকটা খোঁজাখুঁজি করে একটা হীরের খনির মধ্যে যাওয়ার রাস্তা বার করেছিল। আসলে যোগেন্দর সিং বেশ বড় একটা প্ল্যান করেছিল। রামের আংটি পাওয়ার নাম করে সে চেয়েছিল প্রথমে একটা ভক্তের দল তৈরি করবে, তারপর সেই ভক্তের দলের জন্য ওই কারখানার এলাকা ছাড়াও আশেপাশের বেশ খানিকটা এলাকা নিয়ে একটা আশ্রম তৈরি করবে, বাইরের দুনিয়ার জন্য যেটা প্রভু রামের ভক্তদের আশ্রম হয়ে থাকবে। আর এই আশ্রমের আড়ালে মাটির নিচে থাকা হীরের খনি থেকে হীরে সে বিদেশে পাচার করবে। আশ্রম জাতীয় কিছু থাকলে পুলিশও সহজে তাকে সন্দেহ করতে পারবে না, আর খনির মালিকানা সরকারের হাতেও যাবে না। কারখানা যেহেতু যোগেন্দর সিং এর ছিল, তাই সবকিছুর সাথে যে তার হাত রয়েছে সেটা পুলিশের কাছে একরকম প্রমাণ হয়ে গিয়েছিল। যোগেন্দর সিংকে গ্রেফতার করতে গিয়ে দেখা যায় সে আগের দিন রাতেই শহর ছেড়ে পালিয়েছে। ইন্সপেক্টর গোবর্ধন ভালোই বুঝতে পেরেছেন এই জল অনেক দূর গড়াবে। তবে তিনি কিংবা কলকাতার ইন্সপেক্টর সুন্দর কেউই চান না যে পাঞ্চজন্য আর এখানে থাকুক, তাই পরের দিনে ট্রেনেই ওদেরকে কলকাতায় আসার ব্যবস্থা করে দেওয়া হলো। এবার কিন্তু পাশাকে ওরা নিজেদের কূপে নিজেদের কাঁধের ওপর বসিয়েই এনেছিল। উফ বাবা, আমি তো ভেবেছিলাম এবারে আর এখান থেকে বেঁচে ফিরতে পারলাম না। নেহাত সময় মতো গিয়ে টুয়া একটা কাঁচের টুকরো আনতে পেরেছিল, তাই রক্ষে। আসলে আমারই ভুলটা হয়েছিল। ট্রেনে আসার সময় যদি ওই লোকটাকে এত কিছু না বলতাম তাহলে হয়তো এত কিছু হতো না। তবে বন্দুকধারীদের সাথে ওই ম্যানিকুইন নিয়ে মারামারি করার ওই আইডিয়াটা কিন্তু বেশ ছিল বাবনদা। আর মারামারি, রিয়েল ফাইট তো হতেই দিলি না তোরা, ধুস। তবে রামের আংটি খুঁজতে এসে যে হীরের খনির সন্ধান পেয়ে যাব সেটা আমরা কেউ ভাবিনি। কিন্তু হাতে পেয়েও আসল হীরে চিনতে পারলাম না। না হলে আমিও শঙ্করের মতো দু একটা হীরে পকেটে রেখে দিতাম। বেশ মা, তুই থাম। বাড়ি ফিরেই না সেমিস্টার শুরু, সেখানে কি করবি সেটা ভাব। হ্যাঁ, আমাদের এখানে আসার উদ্দেশ্যটা সফল না হলেও একটা কাজের কাজ তো হয়েছে। রামচন্দ্রের আংটিটা চোখে দেখতে না পেলেও ওই যোগেন্দ্র সিং এর জাল ছাপাখানার কারবার আর হীরের খনির রহস্য সবার সামনে তো এসেছে। কি বলিস? একদম। আর আমিও অনেক অ্যাডভেঞ্চার করেছি, কিন্তু বাড়িতে ফিরে এবার মন দিয়ে পড়াশোনা করতে হবে। সবাই ট্রেনের বাঙ্কে বসে একসাথে হাত বাড়িয়ে দিল। 5টা হাত একে অপরের হাত ছুল। তারপর সবাই একসাথে বলে উঠল, শুনছিলেন আমাদের আজকের নিবেদন ঐন্দ্রিলা সামন্তর ভাবনায় ও সুকান্ত দাসের কলমে পাঞ্চজন্যর অযোধ্যা অভিযান। আজকের গল্পের নাট্যরূপ দিয়েছেন ঐন্দ্রিলা সামন্ত। গল্পের সূত্রধার ও কথকের চরিত্রে আমি অভিজিৎ, মানিকের চরিত্রে নীল, বাপনের চরিত্রে রমাকান্ত, তাথইয়ের চরিত্রে অস্মিতা, টুয়ার চরিত্রে অধ্যায়, তুন্নার চরিত্রে শুভ স্বপ্না, ইন্সপেক্টর গোবর্ধনের চরিত্রে সৌরভ, মোহন পাণ্ডের চরিত্রে দীপম, জলন্দর সিং এর চরিত্রে শুভদীপ্ত, গুন্ডার চরিত্রে বিপুল। আবহ নির্মাণে আমি অভিজিৎ। শব্দ সংযোজন করেছে সুদেশনা। আপনারাও আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন আমাদের কাছে। আজকের গল্পটি কেমন লাগলো জানান কমেন্ট করে। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও একটি নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন, গল্পে থাকুন।